সেদিন সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হড় হড় করে বৃষ্টিধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লুম। অনেক রাতে আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধড়মড়িয়ে বিছানার ওপর উঠে বসে মনে হলো জানলার শার্টসির ওপরে বাইরে থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে। প্রথমটা ভাবলুম আমারই মনের ভুল। বাইরে তখনও সমান তোড়ে বৃষ্টি চলছে, বাজ ডাকছে, ঝড় হৈ হৈ করছে। এমন দুর্যোগে শার্টসির ওপরে করাঘাত করতে কে আসবে? হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভেতর ঢুকতে চায়। আবার বিছানার ওপর শুয়ে পড়লুম, কিন্তু সঙ্গে সঙ্গে তখনই শার্টসির ওপর আবার শব্দ হলো, ঠক 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 ঠক। সবিস্ময়ে বিছানার ওপর থেকে লাফিয়ে পড়লুম। আর তো কোনো সন্দেহ নেই কে এলো। এই বন জঙ্গল পাহাড়ের দেশে, এই ঝড় বৃষ্টি অন্ধকারে কে আমার ঘরের ভেতর ঢুকতে চায়? অজানা বিদেশে বলে শোবার সময় বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিতুম। টপ করে টর্চটা তুলে নিয়ে জেলে জানলার ওপরে আলোটা ফেললুম। সেই তীব্র আলোকে দেখলুম বন্ধ শার্টসির ওপরে 2 হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে, এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতন দপ দপ করে জ্বলছে তার 2 বিস্ফারিত চক্ষু। পর মুহূর্তে মুখখানা আলোক রেখার ভেতর থেকে স্যাঁত করে সরে গেল। এ কি দুঃস্বপ্ন? ভয় মুষড়ে আলো নিবিয়ে বিছানার ওপর কাঁপতে কাঁপতে বসে পড়লুম। আতঙ্কে সারা রাত আর ঘুম হলো না। কেবলই মনে হতে লাগলো শার্টসির কাঁচ ভেঙে ওই বুঝি এক অমানসিক মূর্তি ঘরের ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ে। জানলা দিয়ে সকালের আলো ঘরের ভেতর এসে পড়েছে, কিন্তু তখনও আমি জড় ভরতের মতো বিছানার ওপর আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় বাইরে থেকে যেন শুনলুম আমার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু। অস্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। অমূল্যবাবু ঘরের ভেতর এলেন। আমি জিজ্ঞেস করলুম, এত ভোরে আপনি যে? গদাধরের অসুখ বেড়েছে নাকি? অমূল্যবাবু বিছানার উপর উঠে বসে হাসি মুখে বললেন, অসুখ বেড়েছি কি? এই অল্প সময়ে গদাধর প্রায় সেরে উঠেছে। আমি সবিস্ময়ে বললুম, বলেন কি? কি করে সারল? অমূল্যবাবু বললেন, গদাধরের কোনো অসুখ তো হয়নি, সে পড়েছিল পিশাচের পাল্লায়। চেষ্টা করেও আমি হাসি থামাতে পারলুম না। কৌতুক ভরে বললুম, আপনি কি এখন চারিদিকে পিশাচের স্বপ্ন দেখছেন? অমূল্যবাবু অধৈর্যভাবে বললেন, তোমার যা ইচ্ছা হয় বলো, আমি কোনো প্রতিবাদ করব না। গদাধর কেন বেঁচেছে জানো? কাল দিন রাত তার শিওরে বসে আমি পাহারা দিয়েছি বলে কারুকে তার ত্রিসীমানায় আসতে দিইনি। কাল রাতে আবার যদি কেউ তার রক্ত শোষণ করত, তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না। আমি সবিস্ময়ে বললুম, রক্ত শোষণ? অমূল্যবাবু, আপনি কি বলছেন? কে তার রক্ত শোষণ করত? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তোমার ও কথার কোনো জবাব আগে আমি দেব না। কাল রাতে আমি সচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সেই কথা বলতে চাই। তুমি জানো আমার বাড়ি দোতলা। গদাধরকে আমি দোতলার ঘরেই শুইয়ে রেখেছিলাম। পাহারা দেওয়ার জন্য তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। কালকে রাতের ঝড় বৃষ্টির কথা তুমিও টের পেয়েছ বোধ হয়।
মাঝরাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানলার ঠিক বাইরে একটি স্ত্রী মূর্তি দাঁড়িয়ে আছে। দোতলার ঘর, মাটি থেকে সেই জানলাটা অন্তত 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভবপর নয়, এ কথা তুমি বুঝতেই পারছ। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলুম। ঘরের আলো তার মুখের ওপরে গিয়ে পড়েছিল। তাকে দেখে আমি চিনতে পারলুম। কে সে, কিছু আন্দাজ করতে পারো? আমি হতভম্বের মতো ঘাড় নাড়লুম। না। অমূল্যবাবু বললেন, সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর। কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে দেখেই উঠে দাঁড়ালুম। তারপর শার্সি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলুম সজোরে। আমাকে বাধা দেওয়ার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো, কিন্তু বাধা দিতে পারল না। আমার মনে হলো জানলা বন্ধ করার সময় তার ডান হাতখানার পাল্লার তলায় পড়ে চেপটে গেল। তারপরেও জানলার ওপরে আরো কয়েকবার করাঘাতের শব্দ শুনতে পেলুম, কিন্তু সেদিকে আমি আর ভ্রুক্ষেপ করলুম না। এখন বলো, আমার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে? আমি রুদ্ধশ্বাসে বলে উঠলুম, অমূল্যবাবু, আপনি কি বলছেন? মিসেস কুমুদিনী চৌধুরী? অমূল্যবাবু বাধা দিয়ে বললেন, শোনো, টেলিগ্রামে আমি আর এক খবর আনিয়েছি। পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে, আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর 15 দিন আগে দেহত্যাগ করেছেন। আমার সর্বশরীর কেমন ধারা করতে লাগলো। টেবিলের একটা কোণ ধরে তাড়াতাড়ি চেয়ারের উপর বসে পড়লুম। অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে আমিও কাল রাত্রে যা দেখেছি সেই ঘটনাটা খুলে বললুম। অমূল্যবাবু কি বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। ফিরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী। তাকে দেখেই সর্বপ্রথমে আমার চোখ পড়ল তাঁর ডান হাতের দিকে। তাঁর ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনীও আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। তাঁর চোখ মুখে একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল, যা কোনোদিন কোনো মানুষের মুখে আমি লক্ষ্য করিনি। তারপরই দিক বিদিক জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার উপর থেকে নেমে গেলেন এক লহমায়, আর সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চললেন। আমি দ্রুত পদে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলুম, মিসেস চৌধুরী, সাবধান সাবধান, ট্রেন ট্রেন! কিন্তু আমার মুখের কথা মুখে রইল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে, কুমুদিনী তার ওপরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তাঁর দেহের ওপর এসে পড়ল। ভয়ে আমি চোখ বুজে ফেললুম। সঙ্গে সঙ্গে শুনলুম তীক্ষ্ণ এক মর্মভেদী আর্তনাদ। তারপর সব স্তব্ধ। খানিকক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলুম। আমার চারদিকে পৃথিবী যেন দুলতে লাগলো। সে অবস্থাতেই শুনতে পেলুম অমূল্যবাবু বলছেন, স্থির হও ভাই, স্থির হও। ট্রেনে যে চাপা পড়ল ও কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ। গল্পটির পরবর্তী অংশ আগামী পর্বে। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।